বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সাংবাদিক এস.এম. রাশিদুল ইসলাম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BGM এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। রাশিদুল ইসলাম, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, দেশের অর্থনীতির হালচাল কেমন? রাজনৈতিক এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি, কিন্তু অর্থনীতিটাও নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ এবং দুটো একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। তো একটু চিত্রটা শুনতে চাই একজন সাংবাদিক হিসেবে। জিলু ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে যিনি সহ আলোচক রয়েছেন রুবেল ভাই, আমার অনেক পূর্ব পরিচিত, ধন্যবাদ আপনাদেরকে। জিলু ভাই, আপনি যদি একটু আমি এভাবে শুরু করতে চাই যে গত বছর 5 আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার নেতৃত্বে যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে, তারপর একটি নতুন সরকার আমরা দেখেছি যে 8 আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়। আমি যদি 5 আগস্টের আগের কথা বলি, আপনি জানেন যে নতুন সরকারটি যখন দায়িত্ব গ্রহণ করে তখন কিন্তু আমাদের দেশের যে বিশেষ করে সামষ্টিক অর্থনীতি, সেই সামষ্টিক অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। সেই সামষ্টিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা আনা, বিশেষ করে বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা স্থিতিশীল আনা। তারপরে আপনি জানেন যে আমাদের দেশ থেকে কিভাবে প্রচুর পরিমাণ টাকা লুট হয়ে গেছে, মানে ব্যাংকগুলো বিশেষ করে একেবারে ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। ব্যাংকগুলোকে একটা স্বাভাবিক অবস্থা আনা, সুদের ঋণের যে হারটা সেটাকে একটা স্বাভাবিক অবস্থায় আনা, এবং আমাদের প্রতিদিনের যে যাপিত জীবনের যে অনুষঙ্গ, যে বিশেষ করে মূল্যস্ফীতি, আপনি জানেন যে প্রায় গত কয়েক বছর যাবৎ এই মূল্যস্ফীতি কিন্তু প্রায় 11 থেকে 12% উপরে ছিল। এবং সেটা কিন্তু আপনি যদি দেখেন যে গত কয়েক বছর আমরা দেখেছি যে বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো, তাদের যে হিসাব দেওয়া হতো বিশেষ করে মূল্যস্ফীতি সহ আর্থিক খাতের বেশ কিছু, সেই জায়গায় কিন্তু আসলে আপনি জানেন যে এটা নিয়ে কিন্তু অনেক রকম বিতর্ক ছিল, এবং সেই মূল্যস্ফীতির হার, আপনি যদি বলেন জিডিপির প্রবৃদ্ধির হার, সেগুলো নিয়ে এক ধরনের ম্যানিপুলেট করা হতো, এবং এটা কিন্তু আসলে আমরা সংবাদকর্মী হিসাবে আমরা জানি। তা আপনি যদি দেখেন ওই সময় যদি 11-12% যদি মূল্যস্ফীতি যেটি বলা হতো, সেটাকে যদি প্রকৃত মূল্যস্ফীতি আমরা মনে করি যে আসলে 15% উপরে ছিল। সেই জায়গায় যদি বলেন যে এখন যদি আমি মূল্যস্ফীতির কথা দিয়ে শুরু করি, এখন কিন্তু মূল্যস্ফীতি আপনি গত 3-4 বছরের রমজান মাসের যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য, যেটা আমরা একেবারে এসেনশিয়াল কমোডিটিস কথা বলি, সেই জায়গায় কিন্তু যদি বলেন দাম অনেকটাই স্বস্তির জায়গায়। আমি বলছি যে গত কয়েক বছরের তুলনায়। সেটা তো কেউ বলে যে সিজনের কারণে, কেউ বলে যে হ্যাঁ কিছু কমেছিল আবার বাড়তে শুরু করেছে। আমি জানি সিজনের কারণে ঠিক আছে, আপনি সেটা সবজির কথা বলতে পারেন, কিন্তু আমাদের তো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আছে যেগুলোকে আমাদের আমদানির উপরে নির্ভর করতে, সেই আমদানিটাকে যে সরকারের পর্যায় থেকে ভালোভাবে করা হয়েছে এটা আপনাকে স্বীকার করতে হবে। কারণ সেটা যদি ঠিকঠাক মতো আমদানি না হতো, তাহলে কিন্তু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটা কিন্তু এই অবস্থায় হয়তো থাকতো না। তবে হ্যাঁ, আপনি যেটি বলছেন এটা ঠিক আছে, সবজি সহ কিছু পণ্যের দাম তো নিশ্চয়ই হয়তো প্রোডাকশনের কারণে কম। আরেকটি বিষয় যদি আপনি দেখেন যে আমাদের রিজার্ভের কথা যেটি বলতেই হবে, আপনি জানেন যে এই 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের ব্যবসায়ীরা কিন্তু, রুবেল ভাই আছেন যারা বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু বারবার একটি অভিযোগ করতো যে ডলার ক্রাইসিসের কারণে তারা এলসি খুলতে পারছে না। এখন কিন্তু এই অবস্থা নাই, সত্যিকার অর্থে নাই। আপনি হ্যাঁ বড় আগেও হয়তো থাকতে পারে, কিন্তু আপনি কোনো ব্যবসায় বলছেন না যে আমার ডলার ক্রাইসিসের কারণে আমি এলসি খুলতে পারছি না। এবং বাংলাদেশ ব্যাংকের এখন যিনি গভর্নর, উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে যদি কোনো ব্যবসায়ী ডলার ক্রাইসিসের কারণে এলসি খুলতে না পারে, আমার কাছে আসুন, আমি এটা সমাধান করব। আমি বলছি যে এইসব জায়গাগুলোতে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে আসছে। আপনি বলতে পারেন যে একজন গার্মেন্টস মালিক, যেমন রুবেল ভাই আছে না, গার্মেন্টস মালিক, তার গার্মেন্টসের যে নিরাপত্তা বা সিকিউরিটির জায়গা অনেকে হয়তো ইনসিকিউর, এরকম একটা সেইটার অনেক পার্সপেক্টিভ আছে। এটা আপনি জানেন যে সেটা আসলে দীর্ঘদিনের পুলিশের একটা অবস্থা ছিল। এখন হঠাৎ করে যদি আপনি বলেন যে এটাকে খুব বেশি সরকার হয়তো সেই সব জায়গায় আরও সরকারের কাজ করার সুযোগ আছে। তবে ওভারঅল আমি বলছি যে আমাদের অর্থনীতি যে বড় যে মোটা দাগে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ডেফিনেটলি মোটা দাগের চ্যালেঞ্জ যেগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু মোটামুটি আমি বলবো যে একটা আমরা ভালো জায়গায় আসতে পেরেছি। মহিউদ্দিন রুবেল, আপনি কি দেখেন? ধন্যবাদ জিলুর ভাই। আমি রাশেদ ভাইয়ের সাথে, বিনয়ের সাথে কিছুটা দ্বিমত পোষণ করব পজিটিভলি, যে আসলে দেখেন ঘুরে দাঁড়াচ্ছে আমাদের অনেক কিছু, এই কথাটা যেরকম সত্যি। বাট আমার কথা হচ্ছে যে
আমাদের তো আসলে অনেক জায়গাতেই অনেক রকম গ্যাপ ছিল, আমি বিশৃঙ্খলাটা না বলে গ্যাপ ছিল কথাটা এভাবে বলি। এই গ্যাপগুলো তো আসলে রাতারাতি পূরণ হয়ে যাবে আশা করাটাও আমার কাছে মনে হয় যে একটু সময় আমাদের দেখতে হবে যে মানে কি হচ্ছে। এখন রমজানের যে কথাটা রাশেদ ভাই যেমন বললেন যে সিজনাল একটা ফ্যাক্টর, ফাইন, বাট যেভাবেই হোক না কেন লাকিলি এই 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 রোজার সময় কিন্তু অন্য অন্য বিগত বারের চেয়ে আমরা একটু স্বস্তি ছিল, যেটা কিন্তু সত্যি। তো আমি 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 যেটা এক্সপেক্ট করি বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, যে রাতারাতি কোনো কিছু একদম সব চেঞ্জ হয়ে যাবে, এই যে বিভিন্ন সূচকের যে কথাগুলো আমরা বললাম, এগুলো তো আসলে প্রত্যেকটাই কিছুটা ম্যানিপুলেটর ছিল, কিছুটা হয়তো আই মিন আপ টু দ্য মার্ক ছিল না, বা যেরকম মনে হচ্ছিল সেরকম না আমরা বর্তমানে দেখছি। প্রথম যে স্বস্তির জায়গাটা আমি মনে করি যে আমরা এখন দেখছি, আমরা মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আমরা যা দেখছি তাই হয়তো সত্যের কাছাকাছি হইলেও অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি যে ব্যাপারটা এরকম। সো যদি সেটা হয়, এখানে একটা স্বস্তির ব্যাপার কাজ করছে। সেকেন্ড যে স্বস্তির ব্যাপারটা হচ্ছে যে খুব অ্যাগ্রেসিভলি এগুলো পুনরুদ্ধার না হলেও স্লো গতিতে হলো আস্তে আস্তে সেগুলো কিন্তু রিকভার করছে, এবং আমার বিশ্বাস যে সময় নিয়ে যদি এগুলার কে পরিচর্যা করা হয় ভবিষ্যতে, এগুলো যদি কন্টিনিউয়েশন থাকে, এই একটা জিনিস আমি বলবো যে আমরা যেটা দেখেছি যে কন্টিনিউয়েশনের একটা বড় অভাব থাকে আমাদের। আপনি একটা কাজ করেছেন, আপনার 10টা কাজের মধ্যে একটা কাজ ভালো তো থাকতেই পারে, তো ওই কন্টিনিউয়েশনটা আমার কিন্তু করে নেওয়া উচিত। এই ভালো কাজের কন্টিনিউয়েশনগুলো যদি আমরা কন্টিনিউ করি, এই বিপ্লবের সরকার যদি এটাকে আসলে দাঁড়া করায় একটা রোড ম্যাপ করে যদি লং টার্ম একটা আমাদের রোড ম্যাপ করে দিয়ে যেতে পারে, পরবর্তীতে যেই অ্যাডমিনিস্ট্রেশন যেই সরকারি আসুক তার জন্য কিন্তু বেটার হবে এই জিনিসগুলোকে ফলো করে সামনের দিকে যাওয়া। তো আমরা অ্যাজ এ ব্যবসায়ী আসলে আশা করি যে একটা দীর্ঘমেয়াদী ভালো কিছু এই সরকার আমাদের জন্য ফাউন্ডেশন করে দেব। চাচ্ছি না যে রাতারাতি সব চেঞ্জ করে ফেলবে, রাতারাতি আসলে হয় না কিছু। সো বাট অ্যাটলিস্ট সামনে হওয়ার মতো একটা রাস্তা যাতে তারা করে দেয়, যেই গ্যাপগুলো ছিল, যে অনিয়মগুলো ছিল, যেখানে তারা মনে করছেন সেগুলো যদি তারা ঠিক করে দেন, এবং আমাদের ব্যবসায়ীদের সাথে তারা যদি বসেন, ডায়লগ করেন যে কোথায় করলে, আলোচনা তো করতে হবে, আলোচনা করা ছাড়া তো আসলে বেটার কিছু কখনোই বের হবে না। সো আলোচনা করে সম্মিলিতভাবে যদি কিছু ইরোর বের করতে পারে, কিছু বেটার ওয়েজ বের করতে পারে, সেগুলোকে যদি অ্যাড্রেস করে প্রপারলি একটা রোডম্যাপ করে ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়, এটাই আসলে আমি মনে করি যে আমাদের জন্য অনেক বেশি স্বস্তি হবে। এমনি এক্সপোর্টার হিসেবে বা তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট একজন হিসেবে আপনি কি মনে করেন কতটা কমফোর্ট জোনে আপনারা আছেন? যদি রাশিদ বলছিলেন যে হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে হয়তো এক ধরনের অস্বস্তি থাকলেও থাকতে পারে, কারণ এটা দীর্ঘদিনের সমস্যা, বাট ওভারঅল জিলু ভাই দেখেন, বাংলাদেশ তো আসলে বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট এক্সপোর্টার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স, সেটা অনেক দিন ধরে হয়েছে, কিন্তু হ্যাঁ অনেক ঘাত প্রতিঘাত সব কিছু করে এখানে আসছে। বাট আমি যেটা দেখি অ্যাজ অ্যান এক্সপোর্টার এবং অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে, আমি মনে করি যে আমাদের এখনও অনেক দূরে যাওয়ার মতো ক্ষমতা আছে। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার দেখেন, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটা বিল্ড আপই তো হয়েছিল হচ্ছে শ্রমের উপরে ভর করে, বিকজ আমাদের থেকে তারা মানে চিপ লেবার পেত এবং চিপ প্রোডাক্ট করতে পারতো। ইনিশিয়াল কিন্তু আইডিয়াটা এটাই ছিল। তো এটা আমাদের ভুলে গেলে চলবে না যে আস্তে আস্তে তো সব কিছু কস্টলি হয়ে উঠছে। তো অবভিয়াসলি আমাদের লেবার এখনও আছে, কিন্তু আমরা সেই সস্তা জায়গা থেকে এখন আরও দামি জায়গায় কাজ করতে চাচ্ছি, দামি জায়গায় যেতে চাচ্ছি। এই যে ট্রানজিশন, যে চাওয়া, তার পিছনে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয়তা আছে আমাদের, বেশ কিছু সাপোর্ট আমরা সরকারের থেকে চাই। কীরকম? আমরা গ্যাস বিদ্যুতের পর্যাপ্ত সহযোগিতা চাই। হ্যাঁ, কস্টের একটা ব্যাপার আমাদেরকে অবশ্যই আসছে, কারণ দেখেন আপনি এটা তো একটা ইন্টারন্যাশনাল বিজনেস, আপনি তো দেশের ভিতরে কম্পিট করে তো লাভ নেই। দেশের ভিতরেও কম্পিটিশন হয় আমাদের, সেটাও আর একটা ইন্টারেস্টিং ব্যাপার। বাট প্রথমত আমাদের ভিয়েতনাম, চায়না বা আমাদের যারা আছেন তাদের সাথে আমাদের কম্পিট করেই কিন্তু আপনার দেশের সিচুয়েশন ইন্টারনাল কিন্তু আপনার, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু বুঝবে না। বায়ার কিন্তু দেখবে যে ভাই সেই প্রাইস কার থেকে বেটার পাচ্ছে। এখন আমার দেশের কিছু দুর্বলতার কারণে আমার কস্ট বেড়ে গেছে, আমার ব্যাংকিং অনিয়মের কারণে আমার ইন্টারেস্ট বেড়ে গেছে, বা আমার জ্বালানির পর্যাপ্ত না থাকার কারণে মাঝে মাঝে আমাদের ইন্টারাপশনের কারণে আমাদের কস্ট বেড়ে যাচ্ছে, ডিজেল আর ইয়ার কারণে। এটা তো আসলে বায়ার দেখছে না। সুতরাং এই জায়গাগুলো এখনও কিছুটা কাজ করার জায়গা আছে বলে আমি মনে করি। যদি এগুলো তো বেটারভাবে অ্যাড্রেস করা যায়, আমরা যদি প্রতিযোগীর সক্ষমতা অর্জন করতে পারি কম্পেয়ার টু আমাদের কম্পিটিটরস, ডেফিনেটলি আমাদের অনেক দূরে যাওয়ার সুযোগ আছে। বিকজ আমাদের এত ম্যাসিভ ইন্ডাস্ট্রি,
এত বড় জনগোষ্ঠী আমাদের যারা কাজ করছে, এবং তারা তো এখন কয়েকটা যুগ কিন্তু চলে গেছে, সুতরাং আমাদের কিন্তু নেক্সট জেনারেশন আসছে। সো ইনফ্রাস্ট্রাকচার কথা ভাবে কিন্তু আমরা এখন আগের থেকে অনেক বেশি পরিপক্ক, কিন্তু এটাকে আসলে রাইটলি পিচ করতে হবে আমাদেরকে, এবং তার জন্য আমাদের সরকারের থেকে এবং সব ধরনের অ্যাসোসিয়েশন বলেন এবং সম্মিলিত একটা সাপোর্ট আসলে যদি আমরা পাই, আমরা বিশ্বাস করি যে আমরা আরো অনেক ভালো করতে পারবো। রশিদুল ইসলাম, শুনছিলেন আপনি? জি, না উনি যেটি বলছিলেন আমি ওটার সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই জেলুর ভাই, যে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আসার পরে আপনি চীন, মেক্সিকো বা কানাডা, আপনি জানেন যে এখানে তাদের কাস্টমস ডিউটি, বিশেষ করে চীনে কিন্তু অলরেডি তাদের অতিরিক্ত কাস্টম ডিউটি ইম্পোজড, এবং সেটা কিন্তু কার্যকর শুরু হয়ে গেছে মার্চ মাস থেকে। এবং আমি বলছি যে এই যে মানে ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এইসব দেশগুলোতে যে তাদের যে কাস্টমস ডিউটি বাড়ানোর কারণে বাংলাদেশের বিশেষ করে আমাদের আরএমজিতে আমাদের কিন্তু এক্সপোর্ট বাড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটাকে আসলে আমরা কতটা কাজে লাগাতে পারবো সেটা একটা বড় বিষয়। এটার জন্য রুবেল ভাই যেটি বলছিল যে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, সেই সক্ষমতা শুধুমাত্র মানে আমাদের যারা উদ্যোক্তা আছে, যারা ব্যবসায়ী আছে তাদের না, এটা আমি বলবো যে সরকারের পক্ষ থেকে এক ধরনের সাপোর্ট দেওয়া। যেমন আপনি যদি বলেন যে বন্দর সুবিধা যেটি বা কাস্টমসের জায়গাগুলো থেকে কাস্টমস, আমি বলছি যে ট্রেড ফ্যাসিলিটেশনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে আরও ব্যবসায়ীদের কীভাবে আরও সহজ করা যায়, মানে কস্ট অফ ডুইং বিজনেস যেটি, এটা কীভাবে কমানো যায়, এইগুলোতে যদি সরকারের জায়গা থেকে সাপোর্ট দেওয়া যায়, আমার মনে হয় যে আমরা এই যে একটা অপরচুনিটি আমাদের সামনে একেবারে দৌড়গোড়ায় চলে আসছে বলা যায়, এটাকে কাজে লাগাতে পারবে। এবং আপনি জানেন যে জেলু ভাই অলরেডি কিন্তু রুবেল ভাই হয়তো বলবেন যে ওনাদের কিন্তু অর্ডার, যেটা আরএমজিতে অর্ডার হয়তো বাড়ছে, এবং এটার একটা ইম্প্যাক্ট হয়তো আমরা এখনই শুরু হয়ে গেছে। এইটারে কীভাবে কাজে লাগানো যায়, আমার মনে হয় সরকারের জায়গা থেকে সরকার এই ট্রেড ফ্যাসিলিটেশনের জায়গাটাতে কাজ করবে, এবং আমাদের যারা উদ্যোক্তা আছে, বিশেষ করে আপনি জানেন যে এলডিসি গ্রাজুয়েশন 2026-এ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2026-এ এলডিসি গ্রাজুয়েশন হবে। সে সময় তো আমাদের কিছু চ্যালেঞ্জ তৈরি হবে, এই জন্য আসলে সক্ষমতা বাড়ানোর তো বিকল্প নাই। জেলু ভাই আরেকটু আমি অ্যাড করতে চাই, মূল্যস্ফীতির কথা আমি বলছিলাম এই জন্য যে গত 23 মাসে কিন্তু এই মার্চে, মানে লাস্ট ফেব্রুয়ারি মাসে কিন্তু যে মূল্যস্ফীতি যে হারটি, এটা কিন্তু গত 23 মাসের মধ্যে সর্বনিম্ন। তার মানে আমরা কিন্তু, আমি বলছি যে মোটা দাগে ভালো করছি আর কি। আর আরেকটি বিষয় আমি বলছিলাম যে আপনার ব্যাংকের যে অবস্থা যদি দেখেন, আপনি জানেন আপনি দীর্ঘদিন আছে এটা নিয়ে কাজ করছেন বলতে আমি বলছি যে আপনি এত মানুষের সাথে এনগেজমেন্ট, আপনার কিছুই অজানা না। আমাদের হচ্ছে আমরা সরকারের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যে শ্বেতপত্রের যে রিপোর্টটা, সেটি আপনি দেখেছেন যে 16 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর পাচার হয়ে গেছে অ্যাভারেজ, এবং আমাদের বলা হচ্ছে যে প্রায় 17 বিলিয়ন ডলার হচ্ছে ব্যাংক থেকে লুট হয়ে গেছে। মানে এটা তো একেবারে প্রুফ যে আপনি জানেন যে একটি ব্যাংক কিন্তু 95% ঋণ নিয়ে চলে গেছে, মানে ওই ব্যাংকটি মাত্র 5% এখন ব্যাংকের যে আমানত বই আছে, ওই ব্যাংকটা আর বাঁচানো সম্ভব না। আমাদের গভর্নর সাম্প্রতিক সময় যেটি বলছে যে 10টা ব্যাংকে আর বাঁচানো সম্ভব না, এটা আসলে কিন্তু বাস্তবিক অর্থে আর প্রকৃতপক্ষে এটা বাঁচানো সম্ভব না। এমন এইরকম একটা পরিস্থিতিতে আমরা যে খুব স্বস্তির জায়গায় একবারে আসবো, এটা তো যেমন কঠিন, বাট আমি বলবো যে আমাদের কিন্তু কিছু ভালো উদ্যোগ, যেমন আমি বলি, আপনার কি মনে হয় যে সরকারের এখন প্রায়োরিটি কি, মানে ইকোনমিক সেক্টরকে ঠিকঠাক করে ফিক্স করবার জন্য? না, প্রায়োরিটি জিলু ভাই, যদি সরকার প্রথম থেকে কিন্তু একটা প্রায়োরিটি ছিল যে ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করবে, করে, এবং হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি, দ্যাট মিনস আমি বলছি যে ডলার ক্রাইসিসটাকে একটু ইমপ্রুভ করা, তারপরে বিশেষ করে ব্যাংকগুলোকে কিভাবে আরো একটু অ্যাক্টিভ করা যায়, ব্যাংকগুলো তো অবস্থা খারাপ। আরেকটি বিষয়, এখন সাম্প্রতিক সময় সরকারের কিন্তু একটা গুরুত্ব দিচ্ছে, আপনি জানেন যে আমি যেটি বলছিলাম যে পাচার করা যে অর্থ, এটা কীভাবে ফেরত আনা যায়। এবং আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা মিটিং হয়েছে, যেখানে আমাদের যে চাষটাই যে টাকার পাচার হয়েছে, যে অর্থটা, সেটি ফেরত আনার জন্য আমাদের একটা মানে একটা বিশেষ একটি অধ্যাদেশ, বিশেষ একটি আইন, সেটা কিন্তু পাশ করার, আমি ঠিক এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, বাট হয়তো পাশ হয়ে যাবে। এবং এটার কিন্তু মানে সরকার এদিকে বেশ এগিয়ে গেছে। যেমন আমি বলি যে আমি যতটুকু জানি যে ইতিমধ্যে পাচার হওয়ার টাকা ফেরত দেওয়ার জন্যই বাংলাদেশের সঙ্গে এক ধরনের কথাবার্তা বা এরকম সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে, এবং ওই দেশ থেকে একটা ডিমান্ড করা হয়েছিল যে আপনাদের যে আইনটি আছে, এই আইনটি মানে টাকা ফেরত আনার জন্য ওইভাবে সামঞ্জস্যপূর্ণ না, এই জন্য সরকার কিন্তু খুব দ্রুত এই আইনটি, এটি বিশেষ একটি অধ্যাদেশ করতে যাচ্ছে। এবং আমার মনে হয় যদি আমরা যদি এই পাচার হওয়ার টাকা, সরকার যে জায়গায় খুবই গুরুত্ব দিচ্ছে, এটা যদি আসে, এবং আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যে গ্লোবালি যেভাবে রিনাউন্ড এবং এটা গ্লোবালি যেভাবে সমাদৃত মানুষ, আমার বিশ্বাস যে টাকা, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না, মানে এই ভালো না, বাট আপনি আমার চেয়ে ভালো জানার কথা, আপনি জানেন যে সাম্প্রতিক 2-3 বছরে কিন্তু অ্যাঙ্গোলা নামে একটি দেশ আছে আফ্রিকায়, তারা কিন্তু
$5 বিলিয়ন টাকা কিন্তু তারা ফেরত $5 বিলিয়ন তারা ফেরত আনতে পেরেছে। এবং আমার বিশ্বাস যে হয়তো আপনি যেটা বলছেন এটা ঠিক, যে এটার আসলে ট্র্যাক রেকর্ড খুব বেশি ভালো না। তো আমি বলছি যে এত বেশি 234 বিলিয়ন ইউএসডি, তো আমার যদি কিছু আসে সেটা তো আমাদের ইকোনমির জন্য অত্যন্ত ভালো, এবং সরকার এই জায়গাটাতে এখন খুবই গুরুত্ব দিচ্ছে। সো রুবেল, আমি ভাই আপনার চায়নার মেক্সিকো ডিউটির কথা বলছিলেন, তো আমি এখানে একটা জিনিস হাইলাইট করতে চাই। দেখেন, আমাদের ইন্টারনাল কস্টিং তো আসলেই কিছু কিছু জায়গায় আমাদের বেড়েছে, যে সক্ষমতার কথা আমি বারবার বলছি। এখন যখন আমরা দামি প্রোডাক্ট বা ভেরিয়েশনে যাচ্ছি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, তখন যেটা হচ্ছে আমাদের এখানে তো স্মল ফ্যাক্টরিজ আছে, মিডিয়াম আছে এবং লার্জ কর্পোরেট ফ্যাক্টরিজ আছে। দেখা যাচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম ফ্যাক্টরিজগুলো কিন্তু আসলে স্ট্রাগল করছে। তারা কিন্তু একটা বড় ফ্যাক্টরি ইন্টারেস্ট রেটটাকে কাভার যেভাবে করতে পারছে, সেভাবে করে একটা ছোট ফ্যাক্টরি কিন্তু পারছে না। তো যে কারণে দেখা যাচ্ছে যে যেই ধরনের কিছু ফ্যাক্টরি বন্ধ হচ্ছে রিসেন্ট ডেইজে বা হয়েছে, সেখানে স্মল মিডিয়াম ফ্যাক্টরিগুলোই বেশি। তো তার মানে সক্ষমতার দিক থেকে তারা কিন্তু খুব বেটার সিচুয়েশনে নাই দেখেই তাদের বন্ধ করতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে ব্যালেন্সটা আমাদের যে স্মল মিডিয়াম এবং লার্জ কর্পোরেশন, তো এগুলো ব্যালেন্স যদি না থাকে না, আমরা আসলে যেখানে যেতে চাচ্ছি আমরা সেখানে যেতে পারবো না। এখন এইখানে কিন্তু বিশেষ করে ব্যাংকিং সাপোর্ট এবং সরকারকে আসলেই এদেরকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বললেন, এখন আমার কথা হচ্ছে আমরা তো সরকারিভাবে ধরে অবশ্যই মাননীয় চিফ অ্যাডভাইজারের নির্দেশনা মানে এটাই আমরা ধরে নিচ্ছি যে এটাই হতে যাচ্ছে। তো এই যে এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা যাচ্ছি, এখানে অনেক কোশ্চেন ছিল, অনেক রকম শঙ্কা ছিল, বাট ফাইনালি দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড যে আমরা যাচ্ছি। তো গেলে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে না। আমরা অনেক ব্যবসায়ী মহল থেকে অনেক জায়গায় থেকে অনেক কোশ্চেন আসছিল যে আমাদের কি যাওয়া ঠিক হচ্ছে কিনা, বাট এখন অনেক সুযোগ সুবিধা থেকে বাংলাদেশ এখন যেহেতু চলে গেছি, আমাদের ওই চ্যালেঞ্জগুলো কিন্তু ডেফিনেটলি আমাদের কিন্তু বন্ধ হয়ে যায়নি। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আছে, এবং এই চ্যালেঞ্জগুলো যদি সরকার এখন থেকেই মানে ফাউন্ডেশনে কাজ না করে, মোকাবেলাতে কাজ না করে, তাহলে কিন্তু আমাদের জন্য ডেফিনেটলি একটু টাফ দিন অপেক্ষা করছে। এখন এখানে একটা কথা বলা বাঞ্ছনীয় যে আমি অনেক সিনিয়রদেরকে দেখেছি যে তারা বলছেন যে মানে আমাদের আত্মমর্যাদার কথা বা আমাদের তো বের হতে হবে, অনেক রকম যুক্তি পক্ষে দেখিয়েছেন। সেটা যেরকম সত্যি আমি সেটা অ্যাকসেপ্ট করছি, বাট এটাও কিন্তু মানতে হবে। আমি রাশেদ ভাইকে তখন আলোচনায় বলছিলাম যে সব দেশ কিন্তু 85% এক্সপোর্ট একটা সেক্টর থেকে আসে না, বাংলাদেশে কিন্তু আসে। তো বাংলাদেশের এফেক্টটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে অন্য একটা দেশ যে হয়তো ইউরোপের বাজারে এতটা বাধার সম্মুখীন হবে না, বাংলাদেশ কিন্তু হচ্ছে। এই যে বাধার সম্মুখীন হবে, সেটার জন্য আমি কতটুকু প্রস্তুতি রাখছি। আচ্ছা, এতদিন যা রেখেছি, এখন কি আমি পর্যাপ্ত দিকে যাচ্ছি কিনা? যদি এখনও যাই, তাহলেও তো আমরা আসলে কাভার আপ করতে পারবো। ধরেন আমাদের দ্বিপাক্ষিক চুক্তি থেকে শুরু করে, দ্বিপাক্ষিক চুক্তি যে করবে আমাদের সাথে, ভিয়েতনামের সাথে হয়েছে অনেক দেশের, কেন করবে? আমাকে তো আসলে কিছু দিতে হবে, দিলেই তো সে আমার সাথে আমার এখানে এসে সে ইনভেস্টমেন্ট করবে বা আমাকে সে ডিউটি ফ্রি দিবে। তো এই জায়গাগুলো আসলে কাজ করার অনেক ব্যাপার আছে বলে আমি মনে করি। আরও কিছু জিনিস হচ্ছে, যেমন ধরেন আপনার আমরা যে চায়না থেকে যে অর্ডার আসার কথা বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে, আসলে আমরা কি চাচ্ছি শুধু অর্ডার আসুক, নাকি আমরা পার্টিকুলার কিছু অর্ডার চাচ্ছি? আপনি কি চান যে আবারও আমাদের দেশে যে পরিমাণে ফ্যাক্টরি আছে, যে ক্যাপাসিটি আছে, আমাদের কিন্তু কোনো ন্যাশনাল ক্যাপাসিটি ম্যাপিং এখনও নাই। তো তাতে দেখা যায় অনেক সময় সিজনে দেখা যাচ্ছে অর্ডারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ অর্ডার করতে পারছে না, আবার অনেক সময় ফ্যাক্টরি খালি বলছে। কারণ কি, তার অ্যাকচুয়ালি তার সঠিক যে ম্যাপিংটা করার, সেটা কিন্তু আমাদের দেশের ওই জায়গাটা কিন্তু কোনো ন্যাশনাল ম্যাপিং নাই। তো এবং আমাদের কত পার্সেন্ট আমরা বেসিক করতে পারি, কত পার্সেন্ট আমরা হাই ভ্যালু এডিশন করতে পারি, এমন কোনো কিন্তু অ্যাকচুয়ালি মানে টেকনিক্যাল ডাটা রিসার্চ করে একদম পাবলিশ করা নেই। তো যাতে দেখা যাচ্ছে এখন চায়না থেকে যদি আবার দেখা যায় যে যদি বেসিক অর্ডার আসে, তাতে তো অ্যাকচুয়ালি খুব বেশি লাভবান আমি ব্যক্তিগতভাবে অন্তত দেখছি না। আমি চাচ্ছি না যে আবার সেই বেসিক অর্ডারই আসুক, আমরা তো চাচ্ছি ভ্যালু এডিশনে যেতে। তাহলে আমি বেসিক অর্ডার নিব কেন? আর বেসিক অর্ডার কিন্তু আসবে না, কারণ আপনি যদি দেখেন আমাদেরকে খুব পলিসিগতভাবে মার্কেটিংগুলো করতে হবে যে ভ্যালু এডিশন প্রোডাক্টগুলো যদি আসে, তাহলেই কিন্তু ইউএসের
ট্যারিফ সেভ হবে, একটা 2-1 সেন্টের জন্য কিন্তু ওর অর্ডারগুলো সরাবেও না রাতারাতি। আবার ওই 18-19 সালে সম্ভবত একবার হয়েছিল যে এরকম আমরা অনেক ফ্যাক্টরি ক্যাপাসিটি বাড়ায় ফেলছি। তো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে কিছু ওভার ক্যাপাসিটি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমাদের এখানে আছে। তো আমাদের এই জায়গাগুলো আসলে অ্যাসোসিয়েশনকে এবং সরকারকে আসলে নতুন ফ্যাক্টরি লাইসেন্স থেকে শুরু করে দিক নির্দেশনার ক্ষেত্রে আমার মনে হয় কিছু নীতিমালা থাকা উচিত যে আমরা কোথায় যেতে চাই, এবং সেই ধরনের ফ্যাক্টরিগুলোই কিন্তু আমি আনঅফিশিয়ালি বলছি এই কারণে যেহেতু কোনো অফিসিয়াল ডাটা পাবলিশ করা হয়নি, বাট আমার রিসার্চ যেটা বলে যে রিসেন্ট ডেজেও যে ফ্যাক্টরিগুলো নতুন আসছে তার বেশিরভাগই কিন্তু খুব হাই ভ্যালু এডিশন কোনো ফ্যাক্টরি কিন্তু মার্কেটে আসছে না। তার মানে কি আমাদের যেই আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে ইন্টারনাল নিজেদেরও তো ফাইটিং চলছে, তখন দেখা যায় বায়ার তো চেষ্টা করবেই যে আপনার একটা বেনিফিট নেওয়ার জন্য। মুক্তবাজার অর্থনীতি আপনি কিভাবে তাকে আটকাবেন, যতই বলি না কেন, আমি না নিলে তো উনি নিয়ে নিচ্ছে, উনি না নিলে আপনি নিয়ে নিচ্ছেন। সো আমরা কখন নিতে বাধ্য হচ্ছি, বিকজ আমার ক্যাপাসিটি এত বড় করে ফেলছি যে আমার ফ্যাক্টরি বাঁচাইতে হইলে আমার বন্ধ করার থেকে আমি একটু লসে হইলেও অর্ডারটা করছি। তো এই জায়গাগুলো আসলে আমাদের যদি একটু আমরা ভালো মতো রিসার্চ করে কাজ করি, আমার মনে হয় আমাদের আরও অনেক ভালো করার সুযোগ থাকে যদি সরকারি বাকি সাপোর্টগুলো গঠনমূলকভাবে আমাদের পিছনে থাকে। আসলে আপনি শুনছিলেন, এবং এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জেস, কারণ এটা অনেকদিন ধরেই মিশ্র কথাবার্তা আমরা শুনছি, বাট ফাইনালি সরকার সিদ্ধান্ত নিয়েছে, একদিক থেকে সম্মানজনক, আরেক দিক থেকে লটস অফ চ্যালেঞ্জেস। জিলুর ভাই, এটা এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি কি সেটা একটু আপনার কাছ থেকে, যেহেতু আপনি সরকারের কাছাকাছি আছেন অনেকটাই, ভেতরকার মানুষ খানিকটা, আপনার কাছ থেকে শুনতে চাই। জিলুর ভাই, এইটা যদি আমি এভাবে বলি, আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু, আমি একটা প্রতিষ্ঠানের উদাহরণ দিতে পারি যে সারা পৃথিবীতে যে সবচেয়ে বড় এই যে আপনার হচ্ছে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান, সম্ভবত ওই প্রতিষ্ঠানটির নাম ডিপি ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা সম্ভবত দুবাই ভিত্তিক একটি কোম্পানি। এই কোম্পানি যিনি ছিল তার সঙ্গে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মধ্যে আমি জানি যে 2বার উনি অলরেডি মিটিং করেছেন, এবং এটার একটা উদ্দেশ্য যে আপনি যে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে আমাদের যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করব, এই চ্যালেঞ্জের বড় একটা অংশ কিন্তু আমাদের যে সক্ষমতাবিদ, উনি যদি বলছিলেন যে উনি হয়তো ওনার একজন উদ্যোক্তার সক্ষমতার জায়গাটা বলছিলেন। এর পাশাপাশি আমি আগে যেটি বলছিলাম যে সরকারকে কিন্তু সাপোর্ট দেওয়ার, ট্রেড ফ্যাসিলিটেশন এটি দেওয়ার একটা প্রয়োজন রয়েছে। তো ওই জায়গাতে সরকার কিন্তু খুবই, আমার কাছে মনে হয়েছে, এই এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য কাজ করছে। আরেকটি বিষয় জিলু ভাই আমি বলি, এটা রিলেটেড, যেমন আপনি যেন কোরিয়ান ইপিজেডের একটা সাম্প্রতিক একটি সিদ্ধান্ত আপনি জানেন কিনা, যে দীর্ঘদিন কোরিয়ান ইপিজেড তো অনেক বড়, আপনার নলেজ আছে কিনা যে এই কোরিয়ান ইপিজেডে কিন্তু জমি হস্তান্তর করতে পারছিলেন না, জমি রেজিস্ট্রি করতে পারছিলেন। এটা কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে, এবং বিশেষ করে আমাদের যিনি চিফ অ্যাডভাইজার মধ্যে যে স্পেশাল এনভয়, তার লিডারশিপে এটা কিন্তু এখন এই সমাধানটা কিন্তু হয়ে গেছে। এবং কোরিয়ান ইপিজেড আপনি জানেন যে বাংলাদেশের সম্ভবত উনি হচ্ছে হাইয়েস্ট বাংলাদেশের যে ফরেন ইনভেস্টার আর কি। তো এই ভদ্রলোক কিন্তু এই সমাধান, এবং উনি বলেছেন যে উনি এই সমাধানটা পাওয়ার পরে উনি বলছেন যে আমি আরও ইনভেস্টার যারা বাইরের তাদেরকে আমি ইনভাইট করবো, এবং আশা করি এটার একটা পজিটিভ ইয়ে পাবো। এবং আপনি জানেন যে ইনভেস্টমেন্ট সামিট, এই সামিটে অনেক জি বিটা, সেখানে কিন্তু আপনি বড় বড় মানে বাইরের বড় বড় ইনভেস্টার আসছে। এবং এটা কিন্তু আমি বলছি যে এলডিসির যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলোর কিন্তু মিটিগেট করার একটা, আমি মনে করি যে একটা প্রক্রিয়া সরকারের। আরেকটি বিষয় আপনি জানেন যে আমাদের কিন্তু সরকার একটা বিষয় খুব আন্তরিক, যে কাস্টমস অথরিটি, যেটি আমরা বলি যে জাতীয় রাজস্ব বোর্ড, সেই জায়গাগুলোতে আপনি দেখেন কিন্তু কিছু পজিটিভ সিদ্ধান্ত কিন্তু এখন আসছে, আগে কিন্তু এরকম। এবং আমাদের একজন ব্যবসায়ী বলেছেন যে এই এখনকার এনবিআর মনে হচ্ছে যে কর্পোরেট প্রতিষ্ঠানের মতো, যে আমরা একটা জিনিস বোঝাতে পারলে ওনারা সেটার সিদ্ধান্তটি নিচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে কোনো সময়ের তুলনায় এখন ব্যবসায়ীরা কিছুটা হলেও এনবিআর এর প্রতি একটু খুশি আমার কাছে মনে হয়েছে সাম্প্রতিক সময়। এবং এগুলো কিন্তু আমি বলছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের বলে যে চ্যালেঞ্জগুলো আসবে, চ্যালেঞ্জগুলো তো এখানেই আর কি। তবে সরকারকে আমি বলবো যে সরকার একটা জায়গায় বেশি নজর দিতে পারে, আমাদের উদ্যোক্তারাও, যেটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের যে রপ্তানি খাত 80% হচ্ছে আসে আরএমজি থেকে। এই যে একটা মানে এক ঝুড়িতে হচ্ছে একটা ফলই আর কি। মানে আমি বলবো যে এই জায়গাতে যদি আমরা বৈচিত্র্যকরণ না করতে পারি, তাহলে হয়তো এলডিসির গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জটি মোকাবেলা করা আমাদের জন্য একটু কঠিন হবে। এই কারণে যেসব অন্যান্য পোটেনশিয়াল যে সমস্ত খাত আছে, ফুড এয়ার থেকে শুরু করে, সেসব জায়গাগুলোতে হয়তো সরকার আরও কীভাবে মানে এইসব জায়গাগুলো যারা উদ্যোক্তা আছে বা এইসব জায়গাগুলোর মানে বিশেষ করে রপ্তানি মানে এক্সপানশনের জন্য কী কী ইয়ে করা যায়, তাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, সরকার হয়তো এই জায়গাগুলোতে আরও কাজ করবে। আমি এনবিআর এর যে কথাটা বললে রাশেদ ভাই, আমি কিছুটা এখানে ডেফিনেটলি একমত যে আগের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি, মানে ব্যবসায়ীরা কথা বলার একটা স্কোপ পায় এবং
এনবিআর এর যে কর্তা আছেন উনি কিন্তু অ্যাকচুয়ালি কথা শোনেন। ডেফিনেটলি তারা তাদের বিবেচনাতেই সিদ্ধান্ত নেবে, বাট আমাদের কথা অ্যাটলিস্ট শোনার চেষ্টা করেন, বলার অ্যাটলিস্ট একটা স্কোপ পাই, এটা একটা ভালো সাইন। বাট ইমপ্লিমেন্টেশনও আমরা সেটা দেখতে চাই। আচ্ছা, একটা জিনিস আমি বলবো, যেটা বারবার আমি বলছি, যে লং টার্ম একটা আমরা রোড ম্যাপ চাই ব্যবসার ক্ষেত্রে। যে আমরা দেখেন আসলে রাশেদ ভাই, আমরা কিন্তু রাতারাতি ব্যবসায়ীরা রাতারাতি কোনো ম্যাজিক এক্সপেক্ট করছে না, এবং সেটা করলেও ঠিক হবে না আমি মনে করি। সো আমার মনে হয় সরকার যদি ওই জায়গাটায় খুব ফাস্টেস্ট কিছু না করার চিন্তা করে, যে একটু লং টার্মের রেজাল্ট আমরা কীভাবে পাবো, তাহলে দেশবাসী বা ব্যবসায়ীরা কিন্তু আরও অনেক বেশি উন্নতি হবে। এবং এইটাই হচ্ছে ওনাদের সাকসেস থাকবে, যে ওনারা কি দিয়ে যেতে পেরেছে পরবর্তী যারা অ্যাডমিনিস্ট্রেশন আসবে তাদেরকে, এবং এমনভাবে সব কিছু পলিসিগুলো ওনাদেরকে আসলে যাচাই বাছাই করে ফাউন্ডেশনগুলো করতে হবে, যাতে করে পরবর্তীতে এসে যেই যা ইচ্ছা তাই আমরা আর করতে না পারি। এ ধরনের একটা আসলে রোডম্যাপ থাকা উচিত। আর একটা জায়গায় আমি মনে করি যে আসলে প্রত্যেকটা আপনার সরকারের বলেন আর আপনার কর্তৃপক্ষের বলেন, তো কিছু সক্ষমতা থাকে, কিছু আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে। যেমন আমাদের এই বর্তমান সরকারের, আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ার্ল্ড ব্যাপী একটা তো বড় ধরনের ইমেজ কাজ করে, এটা তো আসলে মানে কোনোভাবে কেউ অস্বীকার করতে পারবে না অন্তত। তো দেখেন, এই যে স্টার্লিং থেকে শুরু করে লুঙ্গি, এই যে কিছু ওয়ার্ড আমরা এখন শুনছি যে দেশে আসা, আমরা আসলে এইটা চাই। কারণ আমরা আরএমজির ক্ষেত্রেও যদি উনি ধরেন এভাবে করে যদি এই সরকার বড় বড় কিছু ব্র্যান্ডকে আমাদের এখানে ইনভাইট করে বা তাদেরকে আশ্বাস করে পার্সোনালি, যেভাবে এই দুটোকে করেছে, সেটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে না ভালো হবে? অবশ্যই ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে। আমরা তো সেটা চাচ্ছি, যে ওনার যে ইমেজ সেটাকে ব্র্যান্ডিং করতে, সেটাই তো আমাদের জন্য আসলে মানে আমাদের প্রাপ্তি আরো বেশি হবে। উনি তো আর যে অর্ডার এনে দিতে পারবেন না আমাদেরকে, বাট অর্ডার আনার জন্য যে মার্কেটিংটা করা দরকার, ব্র্যান্ডিংটা, সেটা তো আমাদের কাছে আছে। সেটা যদি উনি করে দেন। আমি বুঝতে চেয়েছিলাম যে আপনারা কি ফরেন ইনভেস্টমেন্ট চাচ্ছেন আপনাদের সেক্টরে? ফরেন ইনভেস্টমেন্ট মিন করি না আমি, যে বায়াররা আছে, আমি অনেকের কাছ থেকে ফরেন ইনভেস্টমেন্ট তো অবভিয়াসলি, ফরেন ইনভেস্টমেন্ট তো আমাদের রিসেন্টলি যে একটু কম, ডেফিনেটলি সেখানেও তো আমরা চাই। আর ফরেন ইনভেস্টমেন্ট অনেকের অনেক মতামত থাকতে পারে, বাট ব্যক্তিগতভাবে আমি এটার পক্ষে চিন্তা করি এ কারণে, যে ফরেন ইনভেস্টমেন্ট আসা মানে তো আসলে শুধু টাকা আসা না। ফরেন ইনভেস্টমেন্ট আসা মানে ওই দেশের সাথে সম্পর্ক, ওই দেশের টেকনোলজি আসা, আপনার ওই দেশের টেকনিক্যাল নো হাও আসা। তো আমরা তো আসলে এই জায়গাগুলোতে অনেক পিছিয়ে আছি অন্যদের থেকে, উন্নত দেশগুলো থেকে। তো ডেফিনেটলি তারা যত আসবে, আপনি দেখেন আমরা দ্বিপাক্ষিক চুক্তির কথা বলছি, আমরা এলডিসি এর জন্য পরবর্তী কথা বলছি। তো এগুলো তো আসলে ফরেন ইনভেস্টমেন্ট আপনি স্বাগত জানানো ছাড়া ওই সুবিধাগুলো আপনি তো তাদের থেকে নিতে পারবেন না তাদেরকে, এবং ওই সুবিধাগুলো তাদেরকে আনতে হলে আপনি ইনফ্রাস্ট্রাকচারগতভাবে তাদেরকে তো আপনার সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড করে দিতে হবে, তাহলে তো তারাও আসবে না। সো ওই জায়গাগুলো কাজ করলে ডেফিনেটলি আমরা সুফল পাবো বলে মনে করি। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ধারাবাহিকতা। বারবার আমি বলছি যে ধরেন আমরা চাই ট্যাক্সের একটা নীতি থাকতে হবে, যে ওকে ফাইন 5 বছর আমার ইন্টারেস্ট রেট এরকম হতে পারে, আমার ট্যাক্স রেট এরকম হতে পারে, তখনই না আমি একটা ইনভেস্টমেন্ট যাচাই বাছাই করে দেখতে পারবো যে আমি তো আজকের দিনে যে পজিশনটা করছি, আগামী 5 বছর পরের কি রিটার্ন আসবে। তো যদি সামনের বছরই সব চেঞ্জ হয়ে যায়, আমার তো আসলে সেই ব্যবসাটা ওইখানেই মানে অঙ্কুরেই বিনাশ হয়ে গেল, আমি তো আর ভালো করতে পারবো না। তো এই লং টার্ম কিছু জিনিস আমরা এক্সপেক্ট করবো। আর রাশেদ ভাই ল অ্যান্ড অর্ডারের কথা বলেছেন, এখন দেখেন আপনি যেভাবেই বলেন না কেন, ল অ্যান্ড অর্ডারের একটা গ্যাপ তো আমাদের এখন আছেই। এই যে কিছু, আমি আমার সেক্টর নিয়ে বলছি, যে ওয়ার্কাররা কিছু হলে দেখা যাচ্ছে যে রাস্তায় যে নেমে আসার যে একটা প্রবণতা, বেতনের সাথে সাথে বোনাস এবং অ্যাডভান্সের কথা দেখেন, অনেক রকম কোশ্চেন আসছে যে এটা তো আগে থেকেই জানতেন। হ্যাঁ ঠিক আছে, বাট আপনাকেও তো বুঝতে হবে যে গার্মেন্টস তো আসলে এক্সপোর্ট করেই তো আপনার পেমেন্টটা আসবে, এবং সেটা দিয়েই তো আপনি সব খরচ মিটাবেন। তো আপনার কোনো মাসেই কিন্তু সবসময় এরকম মানে 3টা তো আর পড়ে না, এখানে বোনাসও পড়েছে, অ্যাডভান্সও পড়েছে। ডেফিনেটলি আপনার একটু তো কষ্ট হচ্ছে এই সময়ের কথা পার্টিকুলার বলছে। এবং তার মাঝে যদি আবার আপনি ফ্যাক্টরি বন্ধ করে রাখেন, আবার যদি বিশৃঙ্খলা হয়, কাজ করতে না পারেন, মাঝখানে 10 দিন বন্ধ, 8-10 দিন করে বন্ধ, আবার এখনও যদি কাজ করতে না পারেন, তাহলে আপনি টাকাগুলো কোথা থেকে জোগাড় করবেন? সো অবভিয়াসলি ল অ্যান্ড অর্ডার কিন্তু একটা মেটার করছে আমাদের জন্য। এবং এইখানে যত বেশি আমি বলছি যে সেটা শ্রমিক পক্ষ হোক, মালিক পক্ষ হোক, যেই পক্ষ হোক, ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য আমাদের সবাইকে কঠোর হওয়া উচিত, এবং যেই অন্যায় করুক না কেন তাকে সেটার জন্য কোশ্চেন করা উচিত। এবং সেক্টর না চললে আসলে তো অর্থনীতি ভালো কিছু তো আমরা এক্সপেক্ট করি না। জিলু, আমি একটা বিষয়, আপনি যদিও প্রশ্ন করেননি, বাট একটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই ভাবে, যে আপনি যেহেতু অনেক সিনিয়র সাংবাদিক, আপনিও জানেন হয়তো, আমরা গত সময় একটা জিনিস দেখেছি যেটা আমাদেরও এই জিনিসটা কখনো ভালো লাগেনি। যেমন পলিসির কথা বলছিল
যে আমাদের আগে দেখেছি যে সরকারের খুব প্রভাবশালী, হয়তো সরকারের মধ্যেই ছিলেন, মিনিস্টার হতে পারেন বা অ্যাডভাইজার, আমরা দেখেছি যে কোনো পলিসি হয়তো ওই ব্যবসায়ীর বিপক্ষে গেছে, ভালো পলিসি ছিল হয়তো, তখন ওই সব ব্যবসায়ী পরের দিনই গিয়ে সেটা বাংলাদেশ ব্যাংক হোক বা এনবিআর গিয়ে পরের দিনই হয়তো প্রভাবিত করে পলিসিটা চেঞ্জ করে দিয়েছে। এই সরকারের একটা ভালো দিক হলো এটা হচ্ছে না, কিন্তু এখন একেবারে জনস্বার্থে বা সেই পলিসিটা সেভাবে নেওয়া হচ্ছে। আমার মনে হয় না কোন সরকারের কোনো একটা প্রশ্ন অনেকে করেন যে এই সরকার যেহেতু একটু রিফর্মসের দিকে বেশি নজর দিচ্ছে এবং রিফর্মস নিয়ে নানা রকমের কমিশন হচ্ছে, আর্থিক খাতের জন্য হলো না কেন? মানে একটা তো হোয়াইট পেপার কমিশন হয়েছে, সেটা তো অন্য ইস্যু। আর্থিক খাতে যেটা আপনি হোয়াইট পেপারের যে সুপারিশগুলো করা হয়েছে এগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আসলে আলাদাভাবে কিন্তু আর কমিশন করার প্রয়োজন নেই। সামগ্রিকভাবে হোয়াইট পেপার তো মূলত বাইরের পাচার হওয়া টাকার ইস্যুটাকে না, শুধু পাচার হওয়া না, ওখানে সব বিষয়গুলো সবই আছে। জি জি জি, না আমি হ্যাঁ সেটাও হয়তো ভালো হতো ডেফিনেটলি। এটা যেহেতু 16টা না কয়টা কমিশন, 15টা 16টা কমিশন হয়েছে, সেখানে আর্থিক খাতে হয়তো যদি আলাদাভাবে একটা কমিশন করা হতো হয়তো ভালো হতো। বাট আমি বলছি যে হোয়াইট পেপারে যে সুপারিশগুলো এসছে জিল্লু ভাই, ওইগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় আমার মনে হয় আলাদাভাবে কমিশনের আর দরকার ছিল না। আরেকটা বিষয় আমি বলি আপনার, এই সরকারের এটা এই জন্য বলছি যে আপনি জানেন যে আমাদের এখন বলা হচ্ছে যে চিটাগাংয়ে যে টানেলটি হয়েছে, আপনি কর্ণফুলী টানেল, হ্যাঁ ওই টানেলের বলা হচ্ছে যে ওখানে একজন মিনিস্টার ছিলেন যার ওই পাশেই বাড়ি, এবং ওই টানেলটা আসলে কখনো ফুল প্লেজে ব্যবহার করার সম্ভাবনা ছিলই না। মানে এই যে সরকারের অর্থ কিন্তু ব্যয় করা হয়েছে, সেই অর্থে আমি বলছি যে একটা পোটেনশিয়াল থাকে একটা প্রকল্পের, ওই প্রকল্পের কোনো পোটেনশিয়াল ছিল না। তো আর এই সরকার কিন্তু আপনি জানেন যে অনেক অপ্রয়োজনীয় ব্যয়, সরকারি ব্যয়, সেটা কিন্তু অলরেডি এবং অনেক প্রকল্প কিন্তু বাতিল করেছে, যেটা আমি ডেফিনেটলি বলবো সরকারের, যেহেতু আপনি যখন সরকারের অর্থ ব্যয় করবেন তখন এইগুলো অবশ্যই আপনাকে বিবেচনায় রাখতে হবে, জনস্বার্থের বিষয়টি। এই সরকার, আমি মনে করি যে সরকারকে সাধুবাদ জানাতে চাই যে এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক প্রজেক্ট ইতিমধ্যে বাতিল করেছে এবং সরকারের অনেক অপরিকল্প ব্যয়। এবং আরেকটি জিনিস বলি, যেটা আপনি রমজান মাসের কথা বলছিলাম জিল্লু ভাই, এটা বলতে হবে, কারণ হচ্ছে আমরা গত বছর যদি দেখি, এটা আমি আপনার এখানে আসার আগে আমাদের দুইজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম যারা ব্যাংকিং সেক্টরে খুব ভালো কাজ করেন, তারা বলছিল যে আপনার হয়তো 122 টাকা বা 123 টাকা হয়তো আপনার এক্সচেঞ্জ রেট ডলারের, কিন্তু এটা হচ্ছে অফিসিয়াল এক্সচেঞ্জ রেট, কিন্তু যখন ওই ব্যক্তি যখন ইম্পোর্ট করতে যাচ্ছে তখন কিন্তু তাকে এখানে আরো 5 টাকা যোগ করতে হতো, তাকে যোগ করে তাকে টাকাটা পেমেন্ট করতে হতো। আমি বলছি এবার কিন্তু এই 5 টাকা যোগ করা লাগে নাই, 122 তো 122, এবং একটা এক্সচেঞ্জ রেট একটা স্টেবল অবস্থা আছে, যার জন্য কিন্তু রমজান মাসে আপনি যেটি বলছিলেন যে সিজন, আসলে সিজন আমি বলছি যে সরকারের এই জায়গাগুলোতে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে এবং আর্থিক খাতে বেশ কিছু ভালো উদ্যোগ, এবং আমি মনে করি যে এইগুলোকে সরকার ভালোভাবে করতে পেরেছে। আর আরেকটা বিষয় বলতে হয় যে এটা আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি যদি বলছেন যে সরকারের কাছাকাছি কাজ করি, এটা না, আমি বলবো যে একজন সংবাদকর্মী হিসেবে আমি দীর্ঘদিন অর্থনৈতিক সাংবাদিকতা করে আমি দেখেছি যেভাবে বাংলাদেশের টাকা লুটপাট করা হয়েছে, আপনি ব্যাংকিং সেক্টর বলেন, এবং আপনি জানেন একটি নিউজ আসছে যে মাথার বাড়ি যে বিদ্যুৎ প্রকল্প, এখানে হচ্ছে যে কয়লা আনা হয়েছে, কয়লার ভিতরে মাটি, এবং কয়লাটা ফেরত দেওয়া লাগছে আর কি। এই যে এটা কোত্থেকে, এটা ঠিক আমি জানি না, আমি দেখলাম আর কি। তো ঘটনা হয়েছে যে এই জিনিসগুলো যারা করেছে তাদের কিন্তু বিচার হতে হবে। এই যে সবার চাওয়া বিচার তো দিয়ে কারো কোনো প্রশ্ন, সেই বিচারটা আমি মনে করি যে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার প্রতি দেশের মানুষের আসলে একটা আলাদা রকম এক ধরনের আস্থা আছে, প্রত্যাশা আছে। আমি মনে করি যে এই বিচারগুলো শুরু করা উচিত। আপনার এস আলমের নাম ধরেই বলি, এস আলম আপনি জানেন যে দুদক, তারপরে হচ্ছে আমাদের যে কোর্ট থেকে বলা হয়েছে যে এই লোকের এগেনস্টে কোনো তদন্ত করা যাবে না, যে লোকটা হচ্ছে আপনার 10টি ব্যাংককে প্রায় লুট করে নিয়ে গেছে, আপনি এটা তো হতে পারে না, এইগুলো বিচার হতে হবে। এটা দেশের অর্থনীতির সাথে আমি মনে করি এটা বিচার করতে কেউ বাধা দিচ্ছে না, বিচার করতে কেউ বাধা দিচ্ছে না ভাই, বাট আমি বলবো যে এইগুলো বিচার দ্রুত শুরু করতে হবে। হ্যাঁ, সেটা তো সরকারের দায়িত্ব। ব্যাংকিং খাতের কিছু কথা আসলে আমি মনে করি যে বলতে চাই যে ধরেন এই যে 10টা ব্যাংকের যে কথাটা আমরা বলছি, তো যে সুস্থ আর হবে না, আমি প্রথমে তো আমাদের মাননীয় গভর্নর সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার বোল্ড কিছু পদক্ষেপের জন্য। ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম, অর্থনীতিবিদ হিসেবে দেখেছি, ওনার সাথে কিছু কাজ করার সৌভাগ্য হয়েছিল। এবং খুব আপনি যদি 6 মাস আগের চিত্র দেখেন যে যেই ব্যাংকের সিচুয়েশন আমরা দেখেছি সত্যিকার অর্থে কী হয়েছে, এটা তো আসলেই ওই সময় সবার জন্যই আমরা ভয় পেয়ে গেছিলাম। তো সেইখান থেকে এখন কিন্তু কিছুটা হইলেও
কিছুটা বলবো না, আমি অনেকটুকুই বেটার পজিশনে আসছে, আমি বলবো না 100% আপ টু দ্য মার্ক হয়ে গেছে, দ্যাট উইল টেক টাইম, বাট আস্তে আস্তে আমি বিশ্বাস করি যে হয়তো হবে। বাট দেখেন অ্যাজ এ ব্যবসায়ী তো আসলে আমি ওই পার্টটা মানে আমার একটা ইস্যু, বাট আমি অ্যাজ এ ব্যবসায়ী তো আমি দেখবো যে আমি সব কিছু টাইমলি সাপোর্ট পাচ্ছি কিনা, কারণ দিনের শেষে আমাকে তো আমার অপারেশন চালাতে হচ্ছে, আমাকে আমার শ্রমিকের বেতন দিতে হচ্ছে, বোনাস দিতে হচ্ছে। আমি যখন বোনাস দিতে পারছি না বা যখন টাইমলি বেতন যাচ্ছে না, তখন তো আবার আমাকেই কোশ্চেন করা হচ্ছে বা হবে, এটাই স্বাভাবিক যে, এবং আমার নৈতিকভাবেও তো আমার এটা কর্তব্য যে সময় মতো সব কিছু দেওয়া। সুতরাং এইখানে ডেফিনেটলি আমি মনে করি বিশেষ করে আরএমজি খাতের জন্য, অন্য সব ব্যবসায়ীর জন্য করা উচিত, বাট আরএমজি খাতের যেহেতু একটা ম্যাসিভ ওয়ার্কার ইন্ডাস্ট্রি, এটা আমাদের অনেক বড় ইন্ডাস্ট্রি যেখানে এত ওয়ার্কার আমাদের কাজ করে, অনেক সেন্সিটিভ এখানে। সো অবভিয়াসলি এখানে একটু আসলে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো, সাপোর্টিভ ফ্যাক্টরগুলো একটু অন্যরকম বিবেচনায় রাখা উচিত, বিশেষ করে যে বেতনের সময়, বোনাসের সময় আসলে কিছুটা ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল নিয়ম নীতি রেখে তাদেরকে আসলে সাপোর্ট দেয়। কারণ আলটিমেটলি যেটা হয় কি, যখন কোনো একটা প্রতিষ্ঠান এফেক্ট হয়, এখন দেখা যাচ্ছে তার সাথে আরো 10টা ফ্যাক্টরি এফেক্টেড হয়ে যাচ্ছে, আমার দেশের ইমেজের ক্ষতি হচ্ছে। তো আসলে আমি ব্যবসা থাকলে সবই থাকবে, ব্যবসা না থাকলে আসলে তো আপনার কোনো কিছুই, এলডিসি বলে না যাই বলেন, আমাদের দেশ তো আসলে সেভাবে করে আগাতে পারবে না। তো এই সাপোর্টগুলো আসলে আমরা আশা করি যে অ্যাটলিস্ট বর্তমান গভর্নমেন্ট এমনভাবে করে যাবে যে ভবিষ্যতে যাতে আমরা এই সুফলগুলো পাই, সেটা যেই গভর্নমেন্ট আসুক তারা যাতে এটাকে একটা বেটার জিনিসগুলোকে ফলো করে সামনের দিকে নিয়ে যায় আমাদের দেশের উন্নতির দিকে। একটু অন্যরকম প্রশ্ন করি, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনীতির একটা নিবিড় সম্পর্ক আছে। সো আপনি কি মনে করেন যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেখতে পাচ্ছেন, যে কারণে মনে করেন যে অর্থনীতি ঠিকঠাক আছে, না সেখানে কোনো সংশয় আছে? অনেক সময় বিনিয়োগকারীরা, দেশীয় তো বটেই, বৈদেশিক বিনিয়োগকারীরাও চায় একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে, কারণ সে বুঝতে পারে যে এই সরকারের মেয়াদ কত, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখন পর্যন্ত যেহেতু নির্ধারিত নয়, সেখানে কোনো আনসার্টেনিটি দেখেন কিনা বা সংশয়ের জায়গা আছে কিনা আপনাদের? দেখেন আসলে কিছু ক্ষেত্রে তো কিছু অনিশ্চয়তা তো কিছু মানুষের মধ্যে কাজ করবে, এটা আপনি একদম আমি ফেলে দিতে পারবো না, কারণ সবাই একটু গো স্লো নীতিতে ইনভেস্টমেন্ট দিকে যাচ্ছে, কারণ একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আবার একটা গভর্নমেন্ট আসবে। তো এই যে চেঞ্জেসের মাঝে সবাই একটু পর্যবেক্ষণ করছে এবং করবে, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করা আসলে উপায় নেই। তবে বর্তমান সরকার কিন্তু একটা নির্বাচনের একটা ডেট দিয়েছে বা একটা ইঙ্গিত দিয়েছিল যে ধরনের মেয়াদ কতটুকু, বাট একটা ধারণা দেওয়া হয়েছে। তবে এই ধারণা দেওয়ার পরে কিছুটা স্বস্তি ডেফিনেটলি এসেছে আবার। বাট হ্যাঁ, আমাদের বায়াররা থেকে শুরু করে সবাই, ওরা আমাদের আসলে অনেক খবর রাখে, তারা কিন্তু জানতে চায়, দেখতে চায় যে কোন দিকে যাচ্ছে। কারণ আপনি যখন একটা বায়ার আজকে একটা অর্ডার দিবে, এটা তো আসলে 6 মাস পরে, 4 মাস পরে যে অর্ডারটা উঠে আসে। তো অবশ্যই আমার দেশের স্টেবিলিটির সাথে সাথে আমার দেশের ইন্টারনাল আইন শৃঙ্খলা এবং শান্তির সাথে সাথে কিন্তু ওর ইনভেস্টমেন্ট জড়িত। তো অবভিয়াসলি ও তো এটা সিকিউর করতে চাবে, এটা কোনো না। বাট হ্যাঁ, ব্যক্তিটা যেহেতু আপনার আমাদের বর্তমান সরকার প্রধান যেহেতু একজন ইন্টারন্যাশনাল ফিগার যাকে তারাও চেনেন, অবভিয়াসলি তার ক্ষেত্রে এটা একটু বেশি স্বস্তি তাদের কাছে থাকবে, অন্য আরেকজন যদি হতো সেই তুলনায় আমি মনে করি। বাট এই স্টেবিলিটিটা অবশ্যই থাকা উচিত এবং রেসপেক্টেড। জিলু ভাই, আপনি যদি প্রশ্নটি রুবেল ভাইকে বলেছিলেন যে নির্বাচন নিয়ে সংশয়, না আমার কাছে এটা কিন্তু একেবারেই মনে হয় না যে নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে। নির্বাচনের টাইমটা নিয়ে আপনি বলতে পারেন যে এটা কি জানুয়ারিতে হবে, ডিসেম্বরে, না জুনে হবে, নাকি আরো পরে যাবে, না সেটা আমি মনে করি না ভাই। আমি মনে করি না, এই জন্য যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি প্রতিদিনই বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং ওনার প্রতি আমি আস্থা রাখতে চাই। আমার মনে হয় দেশের মানুষ আস্থা আছে, এটা নিয়ে আমি সংশয় দেখি না। তবে হ্যাঁ, আপনি যে একজন ব্যবসায়ী, যখন বিশেষ করে বাইরের ইনভেস্টররা যখন কোনো একটা দেশে অন্য একটা দেশে যখন ইনভেস্ট করতে যান, তখন তারা তো আসলে একটা লং টাইম সরকারের স্টেবিলিটি দেখতে চান। এবং ডেফিনেটলি আপনি সরকার যেহেতু একটি 18 মাস বলেন, 20 মাস বলেন, যেটাই বলেন, একটা অল্প সময়ের একটা সরকার, সেই জায়গায় যে ব্যবসায়ীর কাছে যে স্টেবিলিটির যে জায়গাটা, উনি হয়তো ইলেকশনের পরে উনি স্বাভাবিকভাবে মনে করবেন যে ইলেকশনের পরে যদি আমি ইনভেস্ট করি, সেটা আমার জন্য হয়তো লং টাইমের জন্য ভালো হবে, সেইটা হতে পারে। বাট আমি বলবো যে নির্বাচন নিয়ে দেশে যে রাজনৈতিক যে আমরা এখন যে এক ধরনের অস্থিরতা তো আছে, এক ধরনের উত্তেজনাও আছে। উত্তেজনা আছে ভাই, জিলু ভাই, উত্তেজনা তো ডেফিনেটলি আছে। বাট কারো মত যে উত্তেজনাটা তৈরি করছে যারা সরকারের কাছাকাছি, তারা বেশি
না এখন শোনেন, আমি উত্তেজনা বলতে এখন রাজনৈতিক দলগুলো, আপনি এনসিপির কথাও যদি বলেন, তারাও তো এখন একটা রাজনৈতিক দল, তারা হয়তো তাদের মতো বক্তব্য দিবে, কথা বলবে, হ্যাঁ, তারা হয়তো নির্বাচন করবে, সরকারের কাছাকাছি লোকজনের পারসেপশন তাই, কারণ এখনো তাদের সঙ্গে সম্পর্কিত একাধিক উপদেষ্টা সরকারে আছেন, সব মিলিয়ে পারসেপশন তো তাই আর কি। ভেতরে যাই থাকুক না কেন আপনি ভালো বলতে পারবেন না পারসেপশন, হ্যাঁ, আপনি যেহেতু সরকারে 2 জন উপদেষ্টা সরকারে আছেন, যারা যদিও তারা এখন আর ওই দলের সাথে তাদের তো সম্পৃক্ততা নাই, বাট পারসেপশন থাকতে পারে। বাট আমি বলছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সরকারের জায়গা থেকে যে কোথাও আপনি বলছেন যে কোনো দল ফেভার পাচ্ছে, এটা আমার কাছে একেবারে ওই রকমভাবে মনে হচ্ছে না। তবে বিএনপি সহ বড় দলগুলো যেটি বলছে যে যেন মানে নির্বাচনের সময় বা এই সময় যেন সরকারের কাছ থেকে কোনো দল ফেভার না পায়, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মানে আগামী যে ইলেকশনটি হবে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা আমাদের একটা হিস্ট্রির মতো একেবারে ঐতিহাসিক একটি নির্বাচন হবে, আপনি জানেন, এবং আমিও বিশ্বাস করি আসলে আগামী নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে। আর ঐতিহাসিক নির্বাচন হতে হলে তো নিশ্চয়ই সব দলের প্রতি সমান আচরণ, নিরপেক্ষতা, এটা তো সরকারের জায়গা থেকে থাকতে হবে। এখন তো অনেকে মনে করে ইতিহাসের নাম লেখালে তো 2014 সালের ইলেকশনও ঐতিহাসিক নির্বাচন, উনি বলেছেন যে একটা 24 নির্বাচন ঐতিহাসিক, কারণ ইতিহাসে এই ধরনের নির্বাচন তো বিরল, ঐতিহাসিক। ক্লোজিং রিমার্কস। আমি আমার সেক্টরের পক্ষ থেকে বলবো একটা জিনিস, রাশেদ ভাই বলেছিলেন যে আমাদের আসলে গার্মেন্টস কেন্দ্রিক আমাদের এক্সপোর্টটা বা অর্থনীতি নির্ভর অনেক বেশি হয়ে গেছে। আমি এটা একদিকে যেরকম ভালো লাগার ব্যাপার আমার এই সেক্টরের প্রতিনিধি হয়ে, আরেকদিকে দেশের পক্ষ যদি চিন্তা করি আমি সামগ্রিকভাবে, আমিও কিন্তু চাই যে আরও নতুন নতুন সেক্টর আসুক, কারণ এটাতে কি হয় আমাদের উপরও তো চাপটা পড়ে, মেন্টালি তো আমাদেরও তো এটা আমাদেরকে এফেক্ট করে, বিকজ সব ফোকাস তো আমাদের দিকে থাকে যে এই সেক্টরে কিছু হইলে, একটা গার্মেন্টস বন্ধ হয়ে গেলে বা ওয়ার্কার চলে আসলে সব জবাব দিতে তো আমাদেরকে দিতে হয়। সো আমরাও চাই যে একটা ব্যালেন্স হোক, অর্থনীতিও আসলে একটা ব্যালেন্স ইয়াতে থাকবে। তো ধরেন আমাদের গার্মেন্টস সেক্টরকে শুধু আমাদের যারা রেমিটেন্স আনছি, আমরা যে রেমিটেন্স যোদ্ধা বলি বা আমাদের যা আসছে, অনেক বড় করে দেখার আছে, তাদেরকে আসলে অনেক সম্মানের সাথে দেখার আছে। বাট একই সাথে এটাও কিন্তু মনে রাখতে হবে যে গার্মেন্টস যত টাকাই এক্সপোর্ট আনুক না কেন, গার্মেন্টসের সাথে আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের জড়িত। শুধুমাত্র যে ওই 30-40 বিলিয়ন ডলার আছে তা না, এই যে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে, ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে, ট্যুরিজম সেক্টর যদি বলেন, এতগুলো সেক্টরের একটা বড় অংশ কিন্তু গার্মেন্টসের সাথে কানেক্টেড থাকে। তো সুতরাং যে কোনো বিবেচনায় যখন আমরা কোনো পলিসি করব, আমরা কোনো করব, তখন যাতে আমরা আসলে এই আদার্স এফেক্টগুলো আসলে চিন্তা করি এবং এই কন্ট্রিবিউশনগুলো আজকে বাংলাদেশকে চীনে কিন্তু আমার একটা খুব ভালো লাগার একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমি কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম। তো আমেরিকা যখন আমি ঢুকছি, আমাকে যে ইমিগ্রেশন অফিসার সে আমাকে মানে সে যখন পরিচয় জানলো যে আমি একজন ম্যানুফ্যাকচারার বা আমি একটা অ্যাসোসিয়েশনের সাথে রিলেটেড ছিলাম, তো আমাকে তখন বললো, সো ইউ আর দ্য রিজন অফ মেড ইন বাংলাদেশ ট্যাগ। তখন আমি বললাম যে আই এম নট দ্য অনলি রিজন, বাট আই এম ওয়ান অফ দ্য রিজনস। আমার কিন্তু আসলে কলেজটা ওইখানে একদম মানে ভরে গেছে অ্যাজ এ বাংলাদেশি। সো এটা তো আসলে একটা প্রাউড যে আমাদেরকে কিন্তু বিশ্ববাসী যে চিনে, সেটার একটা বড় রিজন কিন্তু আজকে এই সেক্টরের জন্য। তো শুধু অর্থনৈতিকভাবে না, রেপুটেশনভাবে যদি দেখি, মার্কেটিংয়ের পার্সপেক্টিভ থেকে, ব্র্যান্ডিং থেকেও যদি দেখি, এই সেক্টরের কিন্তু টিকে থাকা, ভালো করা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে নেক্সট জেনারেশন যেগুলো আসছে, এদেরকে তো ভালো, আপনি তো আগে যেভাবে শুরু করেছিল গার্মেন্টস সেক্টর, একটা ভালো MBA করা ছেলে পেতাম না। এখন আমার IBA থেকে শুরু করে বিদেশের বড় বড় ইউনিভার্সিটির লোকজন এসেও আমাদের এখানে জয়েন করছে। আমাদের কিন্তু আস্তে আস্তে বৈদেশিক নির্ভর যেই শ্রমগুলো ছিল সেগুলো আমরা কমানোর চেষ্টা করছি। তা আমরা তো অনেক দিক থেকে আসলে কন্ট্রিবিউট করছি, শুধুমাত্র যে টাকা আর্ন করছি ব্যাপারটা সেটা না। সো এই ফ্যাক্টরগুলো চিন্তা করে আমরা চাই যে সরকার আমাদেরকে সেভাবে করে মূল্যায়ন করুক এবং সেভাবে সাপোর্ট দিলে আমাদের আরও অনেক দেওয়ার আছে দেশের প্রতি, দেশের ইকোনমিক প্রতি, আমরা মনে করি। জিলু ভাই, আমি একটু এলডিসি নিয়ে একটু বলতে চাই এভাবে, যে রুবেল ভাই যেমনটি বলছিলেন যে গার্মেন্টস সেক্টরের কথা, আমরা দেখেছি যে রুবেল ভাই, এটা জাস্ট ক্রিটিসিজম করার জন্য না, আমরা দেখেছি যে গত সময়ে বিশেষ করে পলিটিক্যাল, আমরা 15 বছর যে সরকারের সময় দেখেছি যে গার্মেন্টস সেক্টরে, গার্মেন্টসের যারা ব্যবসায়ী ছিলেন, বিশেষ করে গার্মেন্টসের BGME BKME যারা লিডারশিপে ছিলেন, তাদের সঙ্গে সরকার প্রধানের সঙ্গে এক ধরনের যোগসাজশ ছিল, যার জন্য কি হয়েছে যে তারা কিন্তু তাদের পক্ষে কোনো পলিসি চাইলে সেটা সেই পলিসিটা তারা নিতে পেরেছেন। কিন্তু আমি যদি দেখি অন্য যেসব সেক্টর আছে পোটেনশিয়াল, আপনি এগ্রিকালচার বলেন বা লাইট ইঞ্জিনিয়ারিং বলেন বা হচ্ছে ফুডওয়্যার, আমরা ওইভাবে ওই সেক্টরগুলোকে সরকারের জায়গা থেকে যে ধরনের মানে পলিসি সাপোর্ট দেওয়া বা আমি
মানে আরএমজি সেক্টর যে ধরনের আপনার সাবসিডি পাচ্ছে বা পলিসি সাপোর্ট, ওইটা তার দেওয়া হচ্ছে না। এটা আসলেই ট্রুলি কিন্তু, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েট, এটা তো বাস্তবতার মুখোমুখি। 2026-এর পরে তো আমরা আসলে বাস্তবতার মুখোমুখি। এই জন্য এইসব সেক্টরের জন্য সরকার, যেমন বন সুবিধা শুধু আরএমজি পাবে কেন, অন্য সেক্টরকে দিতে হবে যাতে সেই সেক্টরটা এক্সপ্লোর করতে পারে। এই জায়গাগুলোতে আমি শুধু এই সরকারের কথা বলবো না, আমি বলছি যে এই জায়গাগুলোতে আমাদের যারা নীতি নির্ধারণে আছে তাদেরকে এই জায়গাগুলোকে এখন সিরিয়াসলি ভাবতে হবে, কারণ এটা আর আপনার শুধু আরএমজির উপরে আমাদের ডিপেন্ড করলে হবে না, যাতে ওই সেক্টরগুলোকে আমরা প্রমোট করতে পারি। জি, আর কিছু যোগ করবেন আপনি? আমি শেষ করতে চাই, মানে ক্লোজিং রিমার্কস হিসেবে আর কিছু বলবেন কি? না, আর কিছু না, আমি শুধু একটু প্রত্যাশার কথা বলি যে আমি আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি সারা পৃথিবীতে সমাদৃত মানুষ, দেশের মানুষ ওনার প্রতি বিশ্বাস রাখতে চাই এবং বিশ্বাস রাখে যে আগামীতে আমাদের দেশে একটা সুন্দর নির্বাচন হবে এবং সুন্দর নির্বাচন হবে সাথে এই যে আমাদের, আমি যেটি বলছিলাম যে যারা টাকা পাচার করেছে, ব্যাংকের টাকা লুট করেছে, মানে দিনের আলোতে হচ্ছে যারা এই যে ব্যাংকের হাত বদল হয়েছে, এদের জন্য বিচার হয় এবং আমরা আমাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, এই সমৃদ্ধির জন্য আমাদের মানে যে আমরা বলবো যে একটা ইতিবাচক একটা স্বপ্ন আমরা দেখতে চাই। আমি একটা কথা অ্যাড করতে চাই শেষ, সেটা হচ্ছে যখন রাশেদ ভাই বন্ডের কথা বললেন, আমি পরিপূর্ণভাবে একমত। আমি চাই না যে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি পাক, আরও যে ধরনের পসিবল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে দিতে হবে। কারণ দেখেন, আমরা যখন কোনো রেস্টুরেন্ট পাড়ায় যাই, আমরা পাড়া বলি কেন? কারণ ওইখানে একটা রেস্টুরেন্টকে কেন্দ্র করে কিন্তু আরও কিছু রেস্টুরেন্ট হয়। তো শুধুমাত্র গার্মেন্টসের জন্য আপনি কিন্তু এফডিআই বা বৈদেশিক যেই সাপোর্টগুলো সেগুলো পাবেন না, যখন অন্য অন্য সেক্টরগুলো আসবে তখনই পাবেন। এখন রাশেদ ভাই যেটা বলেছেন যে সরকারের কাছে যে তদবির করা বা যা বাটা যে ব্যাপারটা থাকে, দেখেন আসলে এই সেক্টরটা তো ইটসেলফ অনেক বড় একটা সেক্টর, স্বাভাবিকভাবে চোখে বেশি পড়েছে এবং তাদের সাপোর্টও সরকারের কিন্তু প্রতিটা সরকারেরই লাগবে। বাট একই সাথে আমি চাই যে অন্য অন্য সেক্টরগুলোকেও সরকার এইভাবেই সাপোর্ট করুক, কারণ যতক্ষণ না পর্যন্ত অন্য সেক্টরগুলো উঠে আসবে আমরা কেউই কিন্তু আসলে আমার কথা হচ্ছে আরো অন্যগুলো বড় হয়ে আসবে এবং আমার কাছে যাতে এরকম আনডিউ বেনিফিট নিতে আমার যাতে কারো কাছে যেতে না হয়, পলিসি করে যাতে এমনভাবেই ডেভেলপ করা হয় যে সবাই রাইট যে বেনিফিট যে পলিসি হওয়া উচিত সেটাই যাতে আমরা সুবিচার পাই। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ মিস্টার মহিউদ্দিন রুবেল এবং রাশেদুল ইসলাম আমাদের সঙ্গে এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি নিয়ে, আশার কথা শুনেছি আমরা, কিছু কিছু সমস্যার কথাও শুনেছি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উৎকণ্ঠা আছে, সেটা ঠিকঠাক করতে হবে। এনার্জি সেক্টরের সিকিউরিটি ইস্যুটা আলোচনার মধ্যে এসছে এবং গ্যাস, বিদ্যুৎ এই জায়গাগুলো যেন ঠিকঠাক মতো যারা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা সরবরাহটা পান, সেটা পলিসি কন্টিনিউশন একটা বাংলাদেশের বড় সমস্যা, সেটা সমাধান করা দরকার। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছে, নিঃসন্দেহে একদিক থেকে গর্বের, কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জেসের মুখোমুখি হবে বাংলাদেশের ইকোনমি। তার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার এবং যা যা করা দরকার 2026 খুব বেশি দূরে নয়, সেই কাজগুলো করা দরকার। এবং সব কথার শেষ কথা যে কোনো অর্থনীতির জন্য, মানুষের আস্থার জন্য, বিনিয়োগকারীদের আস্থার জন্য একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার এবং একটা নিয়মতান্ত্রিক সরকার, সংবিধানসম্মত সরকারের দরকার। একটা নির্ধারিত সময় যেটা মানুষ বুঝতে পারে যে এই সরকার এই পলিসি কতদিন অন্তত থাকবে, সেই অনুযায়ী সে তার প্ল্যানটা করতে পারে। সে কারণে একটা নির্বাচনের দিকে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে যাওয়া দরকার এবং সেটা অবশ্যই এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের ভাষায় ঐতিহাসিক নির্বাচন। তবে অবশ্যই বিগত দিনে যে ঐতিহাসিক নির্বাচনগুলো আমরা দেখেছি সেরকম কোনো নির্বাচন যেন না হয়, সেটিও আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।